নমস্কার, আমি প্রবীর। গত পর্বগুলির মতো আজও আমরা এই কেশবচন্দ্র নাগের নবগণিত বইয়ের পঞ্চম শ্রেণীর ক্লাসে এই ত্রিনেত্র চ্যানেলে উপস্থিত হয়ে গেছি। আজকের পর্বে আমরা তুলে ধরব মূলত এই কেশবচন্দ্র নাগের ক্লাস 5 ম্যাথের যে বিষয়মুখী বিবিধ প্রশ্ন অর্থাৎ প্রশ্নমালা 43-এর অতিরিক্ত যে সমস্ত বিবিধ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির আজ মোট 12টি প্রশ্নের সমাধান আমরা করব। গত পর্বে আমরা 5-এর দাগ পর্যন্ত প্রশ্নগুলির সমাধান করেছি। আজ আমরা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের এক একটি করে এখানে আমরা বোর্ডে শো করব এবং সেই প্রত্যেকটি প্রশ্নের এগুলি মাল্টিপল চয়েস অর্থাৎ এখানে অপশন দেওয়া রয়েছে, তার মানে প্রশ্নগুলি এবং তার উত্তর এখানে দেওয়া থাকবে। আর সেই সঙ্গে আমরা তার প্রত্যেকটি অঙ্কের সমাধান এই পর্বে তুলে ধরব। তো সেই 12টি প্রশ্নের সমাধান গুচ্ছাকারে পেতে সম্পূর্ণরূপে ভিডিওটাকে দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আর প্রত্যেককে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আগামী দিনে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অর্থাৎ আমরা পঞ্চম শ্রেণীর এই কেশবচন্দ্র নাগের বইটির একদম শেষ পর্বে চলে এসেছি। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা ষষ্ঠ শ্রেণীর ক্লাস এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমেই তুলে ধরব, অর্থাৎ কেশবচন্দ্র নাগের যে নবগণিত বইটি রয়েছে ষষ্ঠ শ্রেণীর তার সমাধান তুলে ধরব। তো সেই কারণে অবশ্যই তোমরা আমাদের এই ত্রিনেত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি সম্পূর্ণ দেখো, তোমাদের মতামত তুলে ধরো, আর তার সাথে সাথে কীভাবে আমরা আমাদের এই চ্যানেলটির আরও উন্নতি সাধন করতে পারি তার প্রচেষ্টাতে ব্রতী হও, এই আশা ভরসা রেখে আমরা শুরু করছি আমাদের আজকের প্রশ্ন। তো দেখো আজকের প্রশ্নে কি রয়েছে। এই বিষয়মুখী যে বিবিধ প্রশ্নগুলো পাতা 193 তার 6-এর দাগের প্রশ্ন। তো দেখো 6-এর দাগের প্রশ্নে কি রয়েছে। এখানে প্রশ্নে বলা আছে 7-এর 10, 8-এর 12, 9-এর 15 ভগ্নাংশগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। নিম্নের যে সাজনটি নির্ভুল হইবে তাহার পাশে ঠিক চিহ্ন এবং যেটি ভুল তাহার পাশে ক্রস চিহ্ন বসাও। তো এখানে আমরা সঠিক উত্তরটাকে বেছে নেব, অর্থাৎ আমাদের ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। এখানে দেওয়া রয়েছে কি কি না 7-এর 10 আছে, 8-এর 12 আছে, 9-এর 15। তো দেখো এই প্রশ্নগুলোর সমাধান আমরা কিভাবে করব। এদের সমাধান করার জন্য আমাদের প্রথমে আমরা এদের লসাগু করে নিতে পারি। তাহলে কি হবে 10, 12 এবং 15 এদের লসাগু করলে হবে কত না, এখানে বড় হলো 15, যাকে 10 দিয়েও যায় না 12 দিয়েও কিন্তু যায় না। আবার 15-র গুণিতক হলো 30, 30কে 10 দিয়ে যায় কিন্তু 12 দিয়ে যায় না। তাহলে 15কে আবার 4 দিয়ে গুণ করলে পাবো 15 4 60, যা 12 দিয়েও যাবে 10 দিয়েও যাবে, তার মানে 60 হবে লসাগু। অর্থাৎ প্রত্যেকটাকে আমরা 60 দিয়ে গুণ করতে পারি, এভাবে এদের ছোট বড় বার করতে পারি। তাহলে 10 6 60 মানে 42 হয়ে যাবে। আবার এই 8/12 গুণ হবে 60, 12 5 60 সমান সমান হবে 40। আবার 9/12 গুণ 9/15 গুণ 60, 15 4 60 সমান সমান হবে 4 9 36। এই রূপে আমরা বুঝতে পারছি যে এখানে সবচেয়ে ছোট হলো 36, তার থেকে বড় হলো 40, তার থেকে বড় হলো 42। তার মানে যদি আমরা এদের সাজাই তাহলে সাজানো রূপটা হবে কেমন না, এক্ষেত্রে সাজালে আমরা পাবো এইভাবে যে এই 36 মানে ভগ্নাংশটা হবে কত 9-এর 15, এটা হবে সবচেয়ে ছোট। এর চেয়ে বড় হলো 40 মানে 8-এর 12, 8-এর 12। এর চেয়ে বড় হবে 42 মানে 7-এর 10, 7-এর 10 এই রূপে। তার মানে এখানে দেখো তোমাদের অপশন দেওয়া আছে এক্ষেত্রে কোথায় না, এখানে অপশন দেওয়া রয়েছে 3-এর দাগের অপশানটা 9-এর 15, 8-এর 12, 7-এর 10, অর্থাৎ এই 3 নম্বর অপশানটা হবে এর সঠিক উত্তর। এখানে আমরা ঠিক চলে দিতে পারি 3-এর অপশানে, 3 নম্বর অপশানটা হবে সঠিক উত্তর। তো দেখো এর সাথে সাথে আমরা এটিকে আরও একটি পদ্ধতিতে আমরা এটা
প্রথমে লসাগু করে তাদেরকে আমরা সেই লসাগু দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে কাটাকুটি করে ছোট বড় নির্ণয় করেছি। আরও একটা যেটা মুখে মুখে তোমরা এই প্রশ্নগুলির সমাধান করতে পারো, সেটা হলো কি এদের তুলনা করে। এখানে প্রত্যেকটারই দেখা যাচ্ছে কি হর বড়, তো যার বড় হবে হর সে হবে সবার ছোট, যার সবচেয়ে বেশি বড়। তাহলে যদি আমরা দেখি এই 10 থেকে 7 বিয়োগ করি তাহলে হবে কি 3। আবার এখানে কি আছে 12 আছে, 12 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে হবে 4। আর এই 15 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত হবে, 15 থেকে আমরা 9 বিয়োগ করি তাহলে কত হবে 6। তাহলে এটাতে পাচ্ছি 3, এটাতে পাচ্ছি 4, এটাতে পাচ্ছি 6। তাহলে তুলনা করলে আমরা পাচ্ছি প্রত্যেকটার মধ্যে এটা হলো সবচেয়ে বড় 6। তার মানে এটাই হবে এই যে তফাৎটা যে গড়ছে সেই হবে সবচেয়ে ছোট ভগ্নাংশ। তাহলে যার যত বড় সে তত ছোট। তাহলে এখানে সবচেয়ে ছোট হবে কে, না 9-এর 15, অর্থাৎ 9-এর 15 সবচেয়ে ছোট। তারপরে 4 আছে কি না 12 আর 8 অর্থাৎ 8-এর 12, এখানে লিখবো আমরা 8-এর 12। তার চেয়েও বড় সেটা হলো কি না 3 এসেছে বিয়োগফল অর্থাৎ 7-এর 10, 7-এর 10। এই রূপেও কিন্তু আমরা সমাধান এই অঙ্কটির সমাধান করতে পারি। অর্থাৎ এইরকম ধরনের যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানোর ক্ষেত্রে আমরা এই পদ্ধতি দুটি অনুসরণ করতে পারি এবং খুব সহজেই তার সমাধান করা যায়। তো চলো এবার আমরা চলে যাব আমাদের যে 2-এর দাগের প্রশ্ন রয়েছে তার সমাধানে। তো এবার দেখো 7-এর দাগের প্রশ্ন। তাহলে প্রথম অঙ্কটি হলো, অর্থাৎ এই পর্বের আমাদের দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে এখানে না, দেখো এখানে বলা আছে কোনো ফিতার 1/4 অংশ লাল, 1/3 অংশ কালো এবং অবশিষ্ট বলেছে 18 মিটার সবুজ। নিম্নে প্রদত্ত দৈর্ঘ্যগুলির মধ্যে কোনটি সমগ্র ফিতাটির দৈর্ঘ্য? অপশানে রয়েছে 50 মিটার, রয়েছে 43 মিটার 20 সেমি, রয়েছে 32 মিটার 30 সেমি। এই 3টি অপশান দেওয়া রয়েছে। এই 3টি অপশান থেকে আমাদের সঠিক উত্তরটাকে বেছে নিতে হবে। তো সেই কারণে আমরা কি করব এক্ষেত্রে না, এক্ষেত্রে লিখব, দেখো আমরা এভাবে লিখছি, এই 1/4 যোগ 1/3 এদের প্রথমে যোগ করে নেব। সমস্ত অংশটা কত, 1 অংশ, তাহলে 1 থেকে বিয়োগ সমান সমান কত পাচ্ছি না 1 বিয়োগ 3 4 হবে 12, তাহলে 12 হলে 4 3 12, অর্থাৎ এক্ষেত্রে এটা লিখব আমরা কত না লসাগু হবে 12, তাহলে 4 3 12 আর এটা 4 3 4 12 সমান হবে 4 3 7, অর্থাৎ 7-এর 12। তাহলে 1 থেকে আমরা 7-এর 12 বিয়োগ করবো এবার। তাহলে 12 1 কে 12, 12 থেকে 7 চলে গেলে থাকে 5-এর 12, তার মানে 5-এর 12 অংশ। এখন এই অবশিষ্ট এই 5-এর 12 অংশ সমান সমান কত বলা আছে না, এখানে বলা আছে 18 মিটার। তাহলে 5-এর 12 মিটার, 5-এর 12 অংশ সমান সমান 18 মিটার। তাহলে 1 অংশ সমান সমান কি হবে না 18 গুণ এই 5-এর 12 উল্টে কি হয়ে যাবে 12/5 উল্টে গেল। তাহলে এবার গুণ করে দেবো, 18 দুগুণ হবে 36, 18 1 কে 18, 18 আর 3 হবে 21, অর্থাৎ 216/5। তাহলে কত হবে 5 4 20, 5 4 20, 1 16, 5 3 15, অর্থাৎ 43 পূর্ণ 5 3 15, তার মানে 1/5। এটা কি হবে না এর এককটা হলো এখানে আমাদের মিটার, এত মিটার, 43 পূর্ণ 1/5 মিটার। তার মানে এই 43 হলো গোটা মিটার, আর 1/5 মিটার সেটাকে আমরা যদি সেমি করি মানে 100 দিয়ে গুণ, তাহলে এটা হবে কত 43 মিটার, আর এই 1/5 গুণ হবে 100 মানে 5 20 সমান সমান কি লিখতে পারি আমরা না সমান 20 সেমি বা সেন্টিমিটার। তাহলে আমরা পাচ্ছি কি না 43 মিটার 20 সেমি।
তাহলে এখানে অপশানটা হবে কি না, এখানে অপশান হবে খ। এই ক্ষয়ের অপশানটি হবে এর সঠিক উত্তর। তাহলে ক্ষয়ের দাগের অপশানটা হলো এর সঠিক উত্তর। তো এইরকমই গুরুত্বপূর্ণ আরও 10টি প্রশ্ন রয়েছে। সেই 10টি প্রশ্নের সমাধান সম্পূর্ণরূপে দেখো, তাহলেই কিন্তু আমাদের এই প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমাদের কাছে এক প্রকার জল ভাত হয়ে উঠবে। তো চলো এবার সম্পূর্ণ ভিডিওটা আমরা তুলে ধরছি। তো সেই কারণে প্রত্যেকটা ভিডিও এরকমভাবে সম্পূর্ণরূপে দেখো এবং সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো চলো এবার আমরা চলে যাব 8এর দাগের প্রশ্নে। এবার দেখো 8এর দাগের প্রশ্ন। 8এর দাগের প্রশ্নে কি রয়েছে দেখো, এখানে নিম্নের বলছে গুণনটিতে লুপ্ত অঙ্কগুলি বসাও। যে লুপ্ত অঙ্কগুলো রয়েছে সেখানে আমাদের বসাতে হবে। কিভাবে রয়েছে এটা না, এখানে রয়েছে 7, এখানে লুপ্ত অঙ্ক রয়েছে, তারপর রয়েছে 8, আবার লুপ্ত অঙ্ক আছে, এবার রয়েছে 4। এখানে এই গুণন করতে বলা আছে 7 দিয়ে। যেখানে দেখা যাচ্ছে কি প্রথমে রয়েছে 8, তারপর রয়েছে 5, তারপরে আছে এখানেও লুপ্ত অঙ্ক আছে গুণফলে, এখানে 1 আছে, এখানে লুপ্ত অঙ্ক আছে, আর এখানে আছে 5। তো আমাদের এই গুণ্যতে দুটো লুপ্ত অঙ্ক আছে আর গুণফলে আছে দুটো লুপ্ত অঙ্ক, এগুলি আমাদের সম্পন্ন করতে হবে। তো আমরা এই 7 4 28-এর 8 আমরা জানি 2 হাতে থাকে, 2 থাকবে হাতে, 8 বসলো। এখন এখানে গুণ্যের ঘরে যে লুপ্ত অঙ্কটা রয়েছে তাকে বার করতে গেলে আমাদের কি করতে হবে না, এখানে 2 হাতে আছে কিন্তু হবে আমাদের কত, যোগ করলে হবে আমাদের 5। তো 5 যদি হতে হয় তাহলে 5 হতে গেলে এর সঙ্গে এই 2-এর সঙ্গে আরও 3 যোগ করতে হবে, তার মানে 3 আসবে একটা। এবার 7 দিয়ে গুণ করলে কখন 3 হয়, তার মানে আমরা 7-এর ঘর নামতা করতে গেলে দেখব 7 9 63, অর্থাৎ এই ঘরটিতে যদি 9 হয় তাহলে এখানে যদি 9 বসতো, 9 থাকতো এই লুপ্ত অংশে, তাহলে 7 9 হতো 63, 63 3 আর এই 2 হতো 5, 5 নামতো, তার মানে এটা হবে 9 আমাদের। এই লুপ্ত অঙ্কটা হলো 9। এবার এটা 9 হয়ে গেছে, তাহলে এখানে হলো 5। এখন হাতে আছে কত না 6, 63-এর এখনও সেই 3 আর ওই 2 যোগ করে করে পেয়েছি আমরা 5, হাতে রইল 6। এখন এই 7-এর সঙ্গে 8 যদি গুণ করি তাহলে 7 8 হবে 56, 56 আর এই 6 যদি যোগ করি তাহলে হবে কত, 56 আর 6 হবে 62, 62। তার মানে এই লুপ্ত অঙ্কটা হবে আমাদের কত, এটা হবে আমাদের 62-র 2 বসবে, হাতে থাকবে আবার 6, এখনও হাতে থাকবে 6। এবার এই 7-এর সঙ্গে কি হবে না, এই লুপ্ত অঙ্কের গুণ হয়ে সেই 6 যোগ করে আমরা পাবো কত না 1। তো 6-এর সঙ্গে কখন যোগ করলে 1 আসে, 6-এর সঙ্গে যদি 5 যোগ করি তাহলে 11 হয়, তার 1 হয়। তো এখানে তার মানে 5 থাকবে, তাহলে 7 দিয়ে গুণ করলে 5 পাবো, 7 5 35, অর্থাৎ যদি 5 দিয়ে আমরা গুণ করি এক্ষেত্রে এইখানে অর্থাৎ লুপ্ত অঙ্কটা হবে আমাদের 5, তার মানে 7 5 35, 35 আর এই 6, 35 আর 6 হবে আমাদের 41, 41-এর 1 নামবে, হাতে থাকবে এখন কত না 4, হাতে থাকবে আমাদের 4। এবার এই 7 7-তে হবে 49, 49 আর এই 4 যোগ করলে হবে কত 53, 5 10 3, অর্থাৎ এই লুপ্ত অঙ্কটা হবে আমাদের 3। তাহলে আমরা এখানে এই গুণ্যের ঘরে যে অঙ্কগুলো হলো সেগুলো কি পেলাম না, গুণ্যে ছিল তার মানে 7 5 8 9 আর 4, আর এই গুণফলে ছিল সেটা কি না গুণ্য এবং 7-এ গুণ করে আমরা যেগুলো পাচ্ছি গুণফল সেটা হতো 5 3 1 2 5 আর 8। তার মানে এখানে পেয়েছি 5 9, এখানে পেয়েছি আমরা কত 3 আর 2।
এবার আমরা অপশান খুঁজে নেব কি রয়েছে এখানে, এখানে কোনো অপশান দেওয়া নেই। যা হোক, তাহলে এই হলো আমাদের প্রশ্নটির সমাধান। তো এই গেল আমাদের 8 দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 9 দাগের প্রশ্নের সমাধান। এবার 9 দাগের প্রশ্ন, 9 দাগের প্রশ্নে কি বলেছে দেখো, 9 দাগের প্রশ্নে বলছে কোনো পিতা ও তাহার পুত্রের বয়সের সমষ্টি 60 বৎসর। 60, 60, 5 বৎসর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। এখন তাহাদের বয়স লিখো। তাহলে এখন তাদের বয়সটা আমাদের লিখতে বলেছে। তাহলে 5 বছর পূর্বে, এখন বলা রয়েছে কত না, এখন পিতা ও পুত্রের বয়স সমষ্টি হচ্ছে 60 বছর। তাহলে 5 বছর যদি পিছিয়ে যায় তখন দুজনেরই যদি 5 বছর করে কমে যায়, মানে 10 বছর কমছে, অর্থাৎ 50 বছর। তাহলে পুত্রের বয়স যদি 1 গুণ হয়, পিতার বয়স হবে 4 গুণ, মানে এই 1 গুণ যোগ 4 গুণ সমান সমান হবে কত, অর্থাৎ পুত্রের 1 গুণ পিতার 4 গুণ সমান সমান হবে আমাদের 60 বিয়োগ 10। যেহেতু 5 বছর পূর্বে, তখন ছিল কত, তাহলে 50 বছর। 50 বছর ছিল 5 বছর পূর্বে। এখন এই 5 গুণ সমান সমান হলো 50, তার মানে 50 বছর, মানে দুজনের বয়সের সমষ্টি। তাহলে 1 গুণ সমান সমান কত, 5 দিয়ে ভাগ করলে পাবো আমরা 5 10 50, অর্থাৎ 10 বছর। 10 বছর। তাহলে এই 1 গুণটাকে পুত্রের বয়স 5 বছর পূর্বে, তাহলে এখন পুত্রের বয়স কত, তাহলে এখন পুত্র সমান সমান 10 যোগ 5 সমান 15 বছর। পুত্রের বয়স হবে 15 বছর। আর পিতার বয়স হবে কত, পিতার বয়স সমান সমান, এই 4 গুণ ছিল পিতার বয়স, তাহলে 4 10 40 আর 5 বছর, অর্থাৎ 40 যোগ 5 সমান সমান 45 বছর। তার মানে বর্তমানে পিতার বয়স হলো 45 আর পুত্রের বয়স হলো 15 বছর। তো এই হলো আমাদের এই 9 দাগের প্রশ্নের সমাধান। তো এই হলো 8 এবং 9 দাগের প্রশ্নের সমাধান। তো এরকমই গুরুত্বপূর্ণ বাকি আরও 8টি প্রশ্ন রয়েছে, তাদেরও সমাধান এরকমভাবেই আমরা আমাদের এই পর্বেই তুলে ধরতে চলেছি। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলেই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এবং সেই সঙ্গে কেশবচন্দ্র নাগের সম্পূর্ণ যে প্রত্যেকটি প্রশ্নমালা ধরে ধরে প্রশ্নের সমাধান একমাত্র এই ত্রিনেত্র চ্যানেলেই পাওয়া যায়, সেটা কিন্তু আগামী দিনেও পাবে। তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নের সমাধানে। 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্নে কি বলেছে না, এখানে বলা রয়েছে প্রতি টিন 3 টাকা 25 পয়সা দরে 6 টিন চা। দ্বিতীয়তে বলেছে প্রতি টিন 5 টাকা 20 পয়সা দরে 5 টিন কফি। এবং 3 দাগে বলেছে 1 টাকা 75 পয়সা ধরে 4 টিন দুধ। এখানে নিম্নের যে বিলটি রয়েছে সেই বিলের আমাদের টাকা এবং পয়সার যে হিসাব তা আমাদের বার করতে হবে বা তুলে ধরতে হবে। তাহলে কিভাবে করবো এর সমাধান? তো দেখো 1 দাগে বলা রয়েছে কত না 3 টাকা 75 পয়সা, মানে 3 দশমিক আমরা যদি 75 লিখি, একে আমরা কত টিন আছে না 6 টিন, 6 টিন চা গুণ করলে কি পাবো, 6 5 30, 6 7 42, 42 আর 3 হবে 45 এর 5, আর এটা হবে 6 3 18, 18 আর 4 হবে 52। তার মানে এই 52 টাকা আর 50 পয়সা, 52 টাকা আর হবে 50 পয়সা, এভাবে আমরা লিখব। এবার 2 দাগে রয়েছে কি, 2 দাগে রয়েছে প্রতি টিন 5 টাকা 20 পয়সা দরে 5 টিন কফি। তাহলে এই 5.20 একে আমরা গুণ দেব কত দিয়ে, 5 দিয়ে। 5 দিয়ে গুণ করলে কি পাচ্ছি, 5 0 0। এবার 5 দিয়ে 10, 10 এর 0, হাতে রইল 1, 5 5 25 আর 1 হবে
26, তার মানে 26 টাকা আর 0 পয়সা। এবার 3-এর দাগে, 3-এর দাগে কি বলা রয়েছে না, এখানে বলা রয়েছে প্রতি টিন 1 টাকা 75 পয়সা দরে 4 টিন দুধ। তাহলে এখানে লিখব 1.75 গুণ 4 সমান সমান কত হবে? এক্ষেত্রে 4 × 5 = 20, 0, 4 × 7 = 28 আর 2 হবে 30, 30-এ 0 হাতে রইল 3। এবার 4 × 1 = 4 আর 3 হবে 7, তার মানে 7 টাকা এটা। তাহলে এখন আমরা যোগ দেব। এবার যোগ করলে কি হবে? পয়সা 50 পয়সা, আর টাকাগুলো এবার যোগ করব। কত হবে? 7 × 6 = 13, 13 আর 2 হবে 15, 5 আর 5 আর 2 7 আর 1 8, মানে 85 টাকা আর 50 পয়সা। এই 10-এর দাগের অঙ্কটির যে বিলটি রয়েছে সেই বিলটি পূরণ করলে হবে 52 টাকা 50 পয়সা। তারপরে বসছে কত তাহলে না 26 টাকা, তারপরে বসছে 7 টাকা, সর্বমোট হলো 85 টাকা 50 পয়সা। তো চলো 11-এর দাগের প্রশ্ন। 11-এর দাগের প্রশ্নে কি বলেছে? এখানে রয়েছে 30 মিটার দীর্ঘ একটি ফিতা হইতে পরপর 2.7 মিটার, 3.7 মিটার এবং 4.8 মিটার কাটা হইল। অবশিষ্ট ফিতাকে সমান 5 অংশে ভাগ করিলে প্রতি অংশের দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা লিখব এইভাবে, 30 বিয়োগ আমাদের যে অংশগুলো কাটা হচ্ছে তাদের সর্বমোট সমষ্টিটা বার করব। অর্থাৎ এখানে এই 2.7 মিটার যোগ 3.7 মিটার যোগ আর রয়েছে 4.8 মিটার, এদের যোগফল আমাদের মোট ফিতা থেকে বিয়োগ করব। বিয়োগ করে আমরা কি করব? যেহেতু 5টা ভাগে ভাগ করতে বলেছে তাকে 5 দিয়ে ভাগ দেব। এই সরল রূপে আমরা এদের সমাধান করব। তাহলে কি হবে না 30 বিয়োগ, এখন এদের যোগ করলে কি পাবো? 8 × 7 = 15, 15 আর এই 7 22-এ 2 হাতে রইল 2, তাহলে 4 আর 2 3-এ 7, 7 আর 2 হলো 9, 9 আর হাতের 2 হবে 11। একটার পর দশমিক ছিল, একটার পর দশমিক দিলাম। দ্বিতীয় বন্ধনী ভাজিত 5 লিখলাম। এবার কি করব না এদের মধ্যে অর্থাৎ এই 30 থেকে আমরা এই 11.2 বিয়োগ করে আমরা বিয়োগফলকে 5 দিয়ে ভাগ করব। তাহলে 2 × 10 হবে, অর্থাৎ এখানে 8 দিতে 10, দশমিক বসবে, একটা হয়ে যাবে 2, 2 × 10, এখানে বলবো আমরা না 8 দিতে 10। এবার 1 আর 2 × 3, 1 দাও 3, মানে 18.8 ভাজিত 5 সমান সমান কি হবে? এবার 18.5কে 18.8কে আমরা 5 দিয়ে ভাগ করব। এই 18.8 একে 5 দিয়ে ভাগ করছি, তাহলে কতবার যাবে? 5 × 3 = 15, থাকছে 3, দশমিক আছে বসে গেল, 8 নামলো, 38, 5 × 7 = 35, 7 বার গেল, তাহলে এটা হবে 3, দশমিকের জন্য আবার একটা 0 বসবে, 30, 5 × 6 হবে 30 সমান সমান তাহলে কি পাচ্ছি না আমরা পাচ্ছি 3.76। তাহলে এটা লিখবো আমরা 3.76। তার মানে প্রত্যেকটি ভাগের বা অংশের দৈর্ঘ্য হবে 3.76 মিটার, 3.76 মিটার। তো এই গেল আমাদের এই 11 দাগের প্রশ্নের সমাধান। এরকমই আরও গুরুত্বপূর্ণ 6টি প্রশ্ন রয়েছে, সেই 6টি প্রশ্নের সমাধান হলেই আমাদের এই পর্বটি সারা হয়ে যাবে। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো, তাহলেই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের 12 দাগের প্রশ্নের সমাধানে। 12 দাগের প্রশ্ন, 12 দাগের প্রশ্নে কি দেওয়া রয়েছে না এখানে বলা রয়েছে 1000 টাকা এ বি ও সিকে এরূপে ভাগ করিয়া দেওয়া হইল যে বি এর দ্বিগুণ এ এবং সি এর 3 গুণ বি পাইল, কে কত টাকা পাইয়াছে লিখি। তাহলে আমরা এটা শেষ দিক থেকে যদি করে আসি, সি এর 3 গুণ বি পাইল, মানে সি সমান সমান 1 গুণ, তাহলে বি সমান সমান হবে কি না 3 গুণ,
তাহলে এটা হবে 3 গুণ। এবার এ হবে কি না, এ হবে বলছে বি, এ এর বলছে বি এর দ্বিগুণ হবে এ, তাহলে বি এর দ্বিগুণ অর্থাৎ 2 গুণ 3 গুণ হবে এ সমান সমান 6 গুণ। এখন এই এ যোগ বি যোগ সি সমান সমান হবে কত গুণ, তাহলে 1 গুণ আর এই 3 গুণ 4 গুণ আর এই 6 গুণ সমান সমান হলো 10 গুণ। তাহলে তিনজনে মিলে হলো 10 গুণ। তাহলে 10 গুণ সমান সমান কত না 1000 টাকা বলা আছে, তাহলে এখানে 10 গুণ সমান সমান হলো 1000 টাকা। 1000 টাকা, তাহলে 1 গুণ সমান সমান কত হবে না 1000কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে হবে 100 টাকা। তাহলে 1 গুণ সমান 100 টাকা। তাহলে এখানে ছিল কি না সি, সি রয়েছে 1 গুণ টাকা পাবে, অর্থাৎ সি এখানে পেত তাহলে কত না 100 টাকা। সি এর টাকা হবে তখন 100 টাকা। আর বি এর টাকাটা কত হয়ে যাবে না 3 গুণ অর্থাৎ 300 টাকা। 1 গুণ যদি 100 হয় তাহলে 3 গুণ হবে 300 টাকা, 300 টাকা। আর এই এ হয়ে যাবে কত না 6 গুণ টাকা মানে 600 টাকা। তাহলে ওই 1000 টাকাকে যখন ভাগ করলাম আমরা সেখানে কি পাচ্ছে না এ পাবে 100, এ পাবে 600 টাকা, বি পাবে 300 টাকা আর সি পাবে 100 টাকা। তো এই হলো আমাদের এই পর্বের 12 দাগের অঙ্কের সমাধান, অর্থাৎ 12 অঙ্কের সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাব 13 দাগের অঙ্কের সমাধানে। চলো প্রশ্ন। 13 দাগের প্রশ্নে কি বলেছে, বলেছে 440 মিটার অগ্রবর্তী একটি চোরকে ধরিবার জন্য এক চৌকিদার ছুটিল। চোরটি মিনিটে 20 মিটার ও চৌকিদার মিনিটে 25 মিটার ছুটিলে চোরটি কত মিটার দৌড়াইয়া ধৃত হইবে? নিম্নের উত্তরগুলির মধ্যে কোনটি শুদ্ধ তাহা নির্দেশ করো। এখানে দেওয়া রয়েছে 2 কিমি 1760 মিটার, দেওয়া রয়েছে 2 কিমি 40 মিটার। 3টি অপশান দেওয়া আছে, এই অপশানগুলির থেকে আমাদের প্রকৃত উত্তরটিকে বাছতে হবে। তো কিভাবে উত্তরটা সমাধান করব না, প্রতি মিনিটে যদি আমরা দেখি চোর এবং চৌকিদার, যেহেতু চোরের গতিবেগ মিনিটে 20 মিটার আর চৌকিদারের মিনিটে 25 মিটার এবং 440 মিটার অগ্রবর্তী মানে এগিয়ে আছে চোর, তাহলে প্রত্যেক মিনিটে কিন্তু আমাদের এই চৌকিদার প্রতি মিনিটে আগাবে সমান সমান 25 বিয়োগ 20 সমান 5 মিটার। তাহলে চৌকিদার প্রতি মিনিটে দেখা যাচ্ছে কি না 5 মিটার সে আগাবে। অন্যদিকে 440 মিটার আগেই আছে কে চোর, তাহলে সেই 440 মিটার যেতে কত সময় লাগবে চৌকিদারের? 440 ভাজিত আমরা এই 5 মিটার করে করে এগিয়ে সেই জায়গাকে অর্থাৎ চোরকে ধরে ফেলবে। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 8 40, 5 8 40, 88 মিনিট। অর্থাৎ চোর ধরা পড়বে চৌকিদারের কাছে 88 মিনিট পর, অর্থাৎ 88 মিনিটে চোর ধরা পড়বে। এখন সেই 88 মিনিটে চোর কত দূর যাবে? যেহেতু এখানে বলা ছিল চোরটি মিনিটে 20 মিটার যায়, তাহলে চোর যাবে সমান সমান কত? এই 88 গুণ 20 সমান সমান 8 2 16, 8 2 16 আর 1 17, অর্থাৎ 1760 মিটার। তাহলে চোরটি ওই সময়ের মধ্যে সে মোট যাবে 1760 মিটার। তো এই হলো আমাদের এই 13 দাগের প্রশ্নের সমাধান, অর্থাৎ এখানে অপশানটি হবে ক্ষয়ের দাগের অপশান হবে এর সঠিক উত্তর। ক্ষয়ের দাগের প্রশ্ন। এবার ধরো 14 দাগের যে প্রশ্ন তার সমাধান। তো চলো 14 দাগের প্রশ্ন।
কি রয়েছে না, এখানে বলা আছে 72 পয়সা কিগ্রা দরে 5 কিগ্রা এবং 84 পয়সা কিগ্রা দরে 7 কিগ্রা লবণ একত্রে মিশ্রিত করিয়া প্রতি কিগ্রা 78 পয়সা দরে মিশ্রিত লবণ বিক্রয় করিলে কত লাভ বা ক্ষতি হইবে তাহা লিখো। তাহলে ক্রয় মূল্য আছে কত না 72 পয়সা দরে কত 5 কিগ্রা সমান সমান 5 2 হবে 10, 5 সাথে 35 আর 1 হবে 36, 360 পয়সা। 360 পয়সা এটা হলো 5 কিগ্রা লবণের। আর 7 কিগ্রা কি বলেছে না 84 পয়সা দরে 7 কিগ্রা, 84 গুণ 7 কিগ্রা আছে, তাহলে 7 4 হবে 28 আর 7 8 56, 56 57 58 অর্থাৎ 588 পয়সা। তাহলে মোট কত পাচ্ছি 8, 8 6 14 6, 8 6 14 4, 5 3 8 আর 1 9 অর্থাৎ 948 পয়সা। 948 পয়সা কি না এই 7 5 মোট 12 কিগ্রা। তাহলে 12 কিগ্রার দাম হলো কত না 948 পয়সা। তাহলে প্রতি কিগ্রার ক্রয় মূল্য ছিল কত সমান সমান আমরা 12 দিয়ে একে ভাগ করব। 12 দিয়ে ভাগ করলে কত আসছে 948, একে 12 দিয়ে ভাগ। তাহলে 7 12 84, 8 12 96 হলে বেশি হয়ে যাবে, তাহলে 7 12 84, 0 1 8, 9 12 108 সমান সমান কত 79। অর্থাৎ এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি পাবো 79, অর্থাৎ 79 পয়সা। 79 পয়সা করে তার মানে কি হয়েছে প্রতি কিগ্রা ক্রয় মূল্য পড়েছে। এখন বিক্রয় মূল্য কি বলেছে না বলেছে 78 পয়সা দরে মিশ্রিত লবণ বিক্রয় করবে। তাহলে 78 পয়সা দরে যদি বিক্রয় করা হয় তাহলে কি হবে না বিক্রয় মূল্য সমান সমান কত না 78 পয়সা, এটা হচ্ছে কিগ্রাপতি। অর্থাৎ এটা ছিল 79 পয়সা কিগ্রাপতি আর এটা হলো কি না 78 পয়সা কিগ্রাপতি। তার মানে কি হয়েছে ক্ষতি হয়েছে। ক্ষতি যেহেতু এখানে ক্ষতি, কারণ কি না এখানে বিক্রয় মূল্য কম ক্রয় মূল্য বেশি, তাহলে হবে 79 বিয়োগ 78 সমান পয়সা সমান সমান 1 পয়সা। তাহলে কি দাঁড়াচ্ছে না 1 পয়সা ক্ষতি হবে। অর্থাৎ ওই লবণ বিক্রি করলে প্রতি কিগ্রাতে 1 পয়সা করে ক্ষতি হবে। তার মানে 12 কিগ্রাতে মোট 12 পয়সা ক্ষতি হবে। এখানে কি চেয়েছে বলেছে প্রতি কিগ্রা 78 পয়সা দরে মিশ্রিত লবণ বিক্রয় করিলে কত লাভ বা ক্ষতি হইবে তা লিখি। তাহলে প্রত্যেক কিগ্রাতে 1 পয়সা ক্ষতি, তাহলে যদি আমরা সমগ্রটা বার করি তাহলে হবে কত না 1 গুণ 12 সমান 12 পয়সা ক্ষতি, অর্থাৎ ক্ষতিটা হবে 12 পয়সা। মোট ক্ষতি সমান সমান 12 পয়সা। তো এই গেল আমাদের 14 দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাব 15 দাগের প্রশ্নে। 15 দাগে কি বলেছে বলেছে নিম্নের শূন্যস্থান পূরণ করো। এখানে দুটি সরল অঙ্ক রয়েছে, তাদের সমাধান করতে হবে। 1 দাগের সমাধান, সেখানে কি রয়েছে না 4 গুণ প্রথম বন্ধনীর ভিতরে আছে 72 ভাজিত 6 বিয়োগ 72 ভাজিত প্রথম বন্ধনীর ভিতরে আছে 6 গুণ 4। এর শূন্যস্থান পূরণ করতে হবে, অর্থাৎ এর মান আমাদের বার করতে হবে। আমরা কি জানি না প্রথমে বন্ধনীর কাজ, তাহলে বন্ধনীর কাজ করব, অর্থাৎ 4। এই বন্ধনীর কাজ করলে এই বন্ধনীর ভিতর রয়েছে কি 72কে 6 দিয়ে ভাগ, তাহলে এটা হবে এর 4 এর, যেহেতু এখানে কোনো চিহ্ন নেই তাই এর লিখব। তাহলে কত হবে 6 1 কে 6, 1 থাকে 12, 6 2 12, মানে 6 12 72, অর্থাৎ 72কে 6 দিয়ে ভাগ করে পেলাম 12 বিয়োগ 72 ভাজিত
এখানে চিহ্ন রয়েছে 72 ভাজিত তারপর এবার 6 4 হবে কত 24, 6 4 হবে 24 বসে গেল সমান সমান দিয়ে। এবার কি হবে না এখানে আছে এর, এখানে রয়েছে বিয়োগ, এখানে আছে ভাগ চিহ্ন। আমরা জানি এর বদমাসের নিয়ম অনুসারে এর কাজ আগে, তাহলে এখানে এর কাজ করবো, অর্থাৎ 4 12 হবে 48 বিয়োগ এখানে হবে 72 ভাজিত হলো কত 24। এবার কি আছে না 48 বিয়োগ 72 ভাজিত আছে 24। তার মানে এই প্রথমে আমাদের এবার কী হবে বিয়োগ আছে আর ভাগ আছে, তাহলে ভাগের কাজ আগে হবে, অর্থাৎ এই 72কে আমরা 24 দিয়ে ভাগ করব। তাহলে 48 বিয়োগ 24 দিয়ে ভাগ করলে 72-এ 24 3 হবে 72, তার মানে 3। 48 থেকে 3 বিয়োগ করলে পাবো কত 45, অর্থাৎ শূন্য স্থানে বসবে কত 45। তাহলে এটা হবে আমাদের এই 1-এর দাগের শূন্যস্থান পূরণ, অর্থাৎ 45। এবার দেখো এই 15-র 2-এর দাগের প্রশ্ন, এখানেও রয়েছে একটি সরল অঙ্ক। সেখানে কি রয়েছে না এখানে রয়েছে 9 প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 7 বিয়োগ 3 প্রথম বন্ধনী শেষ বিয়োগ 6 বিয়োগ 6 প্রথম বন্ধনীর ভিতরে আছে 9 যোগ 11 প্রথম বন্ধনী শেষ যোগ 9 গুণ 8 প্রথম বন্ধনী দিয়ে 7 বিয়োগ 2 এটা আছে। তাহলে আমরা কি করতে পারি না এখানে আমাদের বন্ধনীর কাজগুলো হবে। তাহলে 9 এর 7 থেকে যদি 3 চলে যায় তাহলে হবে 4 বিয়োগ 6 এর 9 আর 11তে যদি যোগ করি তাহলে কি হবে বন্ধনীর ভিতরে কাজ, অর্থাৎ 20 হবে যোগ। এখন এই দুইয়ের মধ্যে যদি আমরা গুণ করি তাহলে হবে 9 8 72, এখানে কোনো চিহ্ন নেই এর, এখানে কত 7 থেকে 2 গেলে হয় 5। এবার আমরা কি করব না এখানে রয়েছে এর বিয়োগ, এখানেও এর যোগ, এখানেও এর। আমরা জানি এর কাজগুলো আগে হবে, তাহলে এই এর কাজ যদি গুণ করি আমরা, অর্থাৎ 4 9 36 এর মানে গুণ 36 বিয়োগ এখানে এর কাজ করলে কত হবে 6 20 120 120 যোগ এখানে কত আছে 5কে 72 দিয়ে আমরা গুণ করব, তাহলে 5 দিয়ে হবে 10, 5 7 35 আর 1 হবে 36। তাহলে কি পেলাম 36 বিয়োগ 120 যোগ 360। এখন এই 360 আর এই 36 যদি যোগ করি তাহলে কি হবে, তাহলে হবে 360 আর 30-এ 90 96, অর্থাৎ 396। যোগের কাজটা আগে করে নিলাম 396, তার থেকে বিয়োগ হবে কত আমাদের না 120 সমান সমান কত পাবো, এখানে পাবো 6 2 কয় দাও 9 7 দাও 9 1 কয় দাও 3 2 দাও 3, মানে হবে কত 276, অর্থাৎ শূন্যস্থানে বসবে 276। তাহলে এই 15-র দাগের 1 এবং 2-এর যে সরল অঙ্ক তার দুটি সমাধান, একটা হলো 45 আর একটা হবে 276। তো এরকমই গুরুত্বপূর্ণ আরও দুটি প্রশ্ন রয়েছে, তাহলেই আমাদের এই পর্বটি সারা হয়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা চলে যাব পরের অঙ্কের সমাধানে। 16 দাগের প্রশ্ন। 16 দাগের প্রশ্নে কি রয়েছে, এখানে বলা রয়েছে এক ব্যক্তি 1 টাকা 25 পয়সার লিটার দরে 4 লিটার দুধ কিনিয়া উহার সহিত জল মিশাইল এবং ওই জল মিশ্রিত দুধ 1 টাকা লিটার দরে বিক্রয় করিয়া মোট 3 টাকা লাভ করিল। সে কত জল মিশাইয়াছিল? নিম্নের কোনটি সঠিক উত্তর? এখানে কয়ের দাগের অপশান দেওয়া রয়েছে 5 লিটার, ক্ষয়ের দাগে রয়েছে 4 লিটার এবং গয়েতে রয়েছে 3.75 লিটার। তাহলে দেখো কিভাবে সমাধান করি 16 দাগে। তাহলে কি লিখবো আমরা না 4 লিটার দুধ আছে, তাহলে ক্রয় মূল্য কত ছিল 4 লিটার দুধের ক্রয় মূল্য সমান সমান, অর্থাৎ 4 লিটার দুধের ক্রয় মূল্য সমান সমান 4 গুণ কত আছে না 1.25 টাকা, মানে 1 টাকা 25 পয়সা করে কিনেছিল 4 লিটার সমান সমান কত হবে 4 5 20, 4 2 8 আর 2 10, 0 হাতে রইল 1,
4 একে 4 একে 5 মানে 5 টাকা। তার মানে 5 টাকাতে তিনি 4 লিটার দুধ কিনেছিলেন। এখন সেই 4 লিটার দুধের সঙ্গে কি করেছেন, কিছু জল মিশিয়েছেন এবং প্রত্যেক লিটার 1 টাকা করে বিক্রি করে 3 টাকা লাভ করেছে। তাহলে লাভ 3 টাকা করেছে, ক্রয় মূল্য ছিল এটা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান সমান কত না, বিক্রয় মূল্য হবে 5 যোগ 3 টাকা লাভ। তাহলে এই ক্রয় মূল্য যোগ লাভ সমান সমান হবে 8 টাকা। তার মানে 8 টাকা, বিক্রয় মূল্য হলো 8 টাকা। এখন কি বলা হয়েছে না, সে টাকা প্রতি 1 লিটার করে দুধ দিয়েছে, অর্থাৎ দুধ মিশ্রিত জল দিয়েছে। সে কত জল মিশায়া ছিল? তাহলে দুধ ছিল কত? 4 লিটার ছিল। এখন তার মানে 8 লিটার হতে হবে। তাহলে কত লিটার দুধ জল দিয়েছে? তাহলে জল ছিল, জল সমান সমান হবে কত? 8 বিয়োগ তাহলে 4, যেহেতু 4 লিটার দুধ ছিল। আর টাকা প্রতি, তার মানে 8 টাকাতে 8 লিটার দিয়েছে, অর্থাৎ 8 বিয়োগ 4 সমান সমান 4 লিটার। তাহলে জল 4 লিটার। তাহলে জল মেশানো হয়েছিল কত না, 4 লিটার জল মেশানো হয়েছিল। অর্থাৎ অপশন হবে এক্ষেত্রে এই ক্ষয়ের অপশানটা হবে এর সঠিক উত্তর। ক্ষয়ের অপশানটা হলো এর সঠিক উত্তর। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের একদম শেষ প্রশ্নে, অর্থাৎ 17 দাগের প্রশ্নে। তাহলেই আমাদের এই পর্বটি সারা হয়ে যাবে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো চলো 17 দাগের প্রশ্ন, অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন কি রয়েছে না, একটি ঘোড়ার মূল্য 230 টাকা 25 পয়সা এবং একটি মেষের মূল্য 21 টাকা 75 পয়সা। 87টি ঘোড়ার বিনিময়ে কতগুলি মেষ পাওয়া যাবে? নিম্নের কোনটি শুদ্ধ উত্তর? অর্থাৎ কয়েতে রয়েছে 1000টি, ক্ষয়েতে রয়েছে 921টি, আর গয়াতে রয়েছে 737টি। তো আমরা দেখব কী করে করা যায় এটা। দেখো এখানে রয়েছে, তাহলে 930 টাকা 25 পয়সাতে একটা ঘোড়া, তাহলে এই কত 230 টাকা, 230.5025 এটা একে ভাগ করবো আমরা কত দিয়ে না, একটা মেষের মূল্য দিয়ে আছে 21 টাকা, মানে 21.75 এটা দিয়ে ভাগ করবো। এখন দশমিকের পরে এরও দুটো অঙ্ক, এরও দুটো অঙ্ক, তাই আমরা দশমিক তুলে দিলাম। এবার কাটাকুটি করব, 25 দিয়ে কাটছি, 25 দিয়ে কাটলে কত হবে? 8 25 হবে 200। এখন থাকবে কত? 17, তাহলে হবে 175। 7 25 হবে 175, মানে এটা হবে 87। আর একে যদি কাটি আমরা তাহলে কত হবে? 25 দিয়ে কাটলে এটা হবে 9 25 225, থাকবে 5 52 হলো, 25 2 50 2, তাহলে 25 হচ্ছে, 25 1 25, অর্থাৎ 921। তার মানে এটাকে আমরা 25 দিয়ে কাটার পর এটা পেলাম, অর্থাৎ 921/87। এটা হবে কি না, এটা হবে একটা ঘোড়াতে কতগুলো আমরা মহিষ কিনতে পারি, এতগুলো। তাহলে কি বলেছে না, 87টি ঘোড়ার মূল্যে মেষ পাওয়া যাবে সমান সমান 921/87 গুণ হবে 87, 87 কেটে যাবে, সমান সমান হবে 921টি। তার মানে 87টি ঘোড়ার মূল্যে আমরা 921টি কী পাবো না, মেষ পাবো। অর্থাৎ এক্ষেত্রে ক্ষয়ের দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। তো এই হলো আমাদের এই পর্বের এই কেশবচন্দ্র নাগের আমাদের এই নবগণিতের যে প্রশ্নমালা 43 দ্বিতীয় পর্বে আমরা যে 12টি প্রশ্ন তুলে ধরলাম, সেই 12টি প্রশ্নের সমাধান অত্যন্ত খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ ছিল,
তো সেই কারণে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ঠিক সেই সঙ্গে বলবো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ত্রিনেত্র চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আগামী আর দুটো পর্ব হলেই আমাদের এই কেশবচন্দ্র নাগের নবগণিতের বইটি সারা হয়ে যাবে। আর তার সাথে সাথেই আমরা আগামী দিনে শুরু করব ষষ্ঠ শ্রেণীর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে কেশবচন্দ্র নাগের নবগণিত বইটিতে তার সমাধান। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।